হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি লিভারেজের আরও কয়েকটা ভ্যারাইটিস প্যাটার্নের সামস নিয়ে। চলো কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করি আমরা। দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সবাই একটা অঙ্ক দেওয়া রয়েছে। আমরা যখন প্রথম দিন লিভারেজের প্রোফর্মা দিয়েছিলাম সেখানে 1 নম্বর অঙ্কটা ছিল, আজকে 2, 3, 4 অঙ্কটা করব। দেখো 2 নম্বরে দেখতে পাচ্ছি এক্স কোম্পানি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ ₹10 ইচ, ₹50 lakhs। তার মানে ইকুইটি শেয়ার ক্যাপিটালের ভ্যালু দিয়েছে ₹50 lakhs, 8% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল দিয়ে দিয়েছে ₹100 ইচ, সেটার ভ্যালু বলে দিয়েছে 30 lakhs, ইবিআইটি ₹4 lakhs, কর্পোরেট ট্যাক্স রেট বলে দিয়েছে অ্যাট দ্য রেট অফ 30%, ক্যালকুলেট ফিনান্সিয়াল লিভারেজ। তো আমরা প্রথম দিন ক্লাস করানোর সময় তোমাদের একটা কথা অবশ্যই বলে দিয়েছিলাম যে ডিএফএল এর ফর্মুলা যদি প্রেফারেন্স ডিভিডেন্ড থাকে তাহলে কিন্তু সেই ইজি ফর্মুলাটা ফেললে চলবে না। তাই চলো আমরা একটু সলিউশনটা দেখে নিই। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যে কোনো অঙ্কটা করতে গেলে আমাদের পুরোপুরি ইনকাম স্টেটমেন্টটা করে নিতে হবে। এই ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমাদের কিন্তু সমস্ত ফর্মুলার অ্যান্সারগুলো লুকিয়ে রয়েছে। তাই চলো ইনকাম স্টেটমেন্টটা দেখে নিই। দেখো ইনকাম স্টেটমেন্ট দেখতে পাচ্ছি পার্টিকুলার অ্যামাউন্ট রুপিস, এই অঙ্কে ইবিআইটি বলে দিয়েছে 4 লাখ টাকা, তাই ইবিআইটি লিখলাম, এর থেকে লেস করলাম ইন্টারন্যাশনাল ডিবেঞ্চার, কোশ্চেনের মধ্যে কিছু দেওয়া নেই ইন্টারন্যাশনাল ডিবেঞ্চার, তাই কিন্তু নীল বসালাম। এবার করে কি পেলাম, 4 লাখ থেকে নীল মাইনাস করলে পেলাম ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স পেলাম। এবার এই আর্নিং বিফোর ট্যাক্স থেকে লেস করছি আমরা কি, ট্যাক্স রেট অ্যাট দ্য রেট অফ 30%। প্রোফর্মা একদম সবসময় মাথায় ক্লিয়ার ভাবে ঢুকে যাবে, এই প্রোফর্মার উপর বেস করে কিন্তু কোনো ফর্মুলাগুলো সবকটা দাঁড়িয়ে রয়েছে। তাই লিভারেজ যারা সিএসিএমএ সিএস করছো বা গ্র্যাজুয়েশন পড়ছো 6 সেমিস্টার, তাদের প্রত্যেককে বলছি এই লিভারেজ কিন্তু সবার ক্ষেত্রে রয়েছে, সবার ক্ষেত্রে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সবাই ভয় দেখাবে খুব টাফ সামস, কিচ্ছু না বস, প্রোফর্মা মাথায় থাকলে অঙ্কগুলো খুব ইজি, মানেটা শুধু বুঝতে হবে। তো এবার ইবিটি থেকে আমরা লেস করছি ট্যাক্স 30%। আমি তোমাদের জন্য একদম ক্লিয়ার করে দেখিয়ে দিয়েছি কোন ভ্যালুর উপর, যাতে কোনো কনফিউশন না হয়। অর্থাৎ ঝড়ের বেগে আমাদের অঙ্ক করতে হবে, কনফিউশন যাতে কোনো না থাকে। তাহলে 4 লাখ ভ্যালুর উপর 30% ক্যালকুলেট করলাম, করে বেরোলো 1,20,000 টাকা। 4 লাখ থেকে 1,20,000 মাইনাস করলাম, পেলাম ইএটি, আর্নিং আফটার ট্যাক্স পেয়ে গেলাম। এবার আমাকে কি বার করতে বলেছে, এবার আমাকে বার করতে বলেছে ডিএফএল। দেখো ডিএফএল এর ফর্মুলা কি ইউজ করছি স্যার, ডিএফএল এর এখানে এই ফর্মুলা কেন ইউজ হচ্ছে, ইবিআইটি ডিভাইড বাই ইবিটি মাইনাস ডিপি ডিভাইড বাই 1 মাইনাস টি, কারণ এখানে প্রেফারেন্স ডিভিডেন্ড রয়েছে। দেখো প্রেফারেন্স শেয়ারের পাশে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের পাশে দেখো একটা 8% দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি। এই 8%টা দেওয়া আছে বলেই আমাকে কিন্তু এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হচ্ছে ডিএফএল এর, বুঝতে পারলাম। তাহলে দেখো ইবিআইটি কোশ্চেনের মধ্যে জানি আমি 4 লাখ, তাহলে দেখো আমার সলিউশনটার মধ্যে ইবিআইটি 4 লাখ দেওয়া রয়েছে, সেই 4 লাখ বসালাম, ডিভাইডেড বাই ইবিটিও 4 লাখ, কারণ যেহেতু এখানে ইন্টারেস্ট ছিল না তাই ইবিআইটি থেকে লেস ইন্টারেস্ট করে ইবিটি পেলাম, সেটাও 4 লাখ, মাইনাস স্যার 30 লাখ কেন লিখলেন স্যার, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল দেওয়া রয়েছে দেখো ₹30 lakhs, তার উপর 8% ডিভিডেন্ড রেট দিয়ে দিয়েছে প্রেফারেন্সের। তাহলে 30 লাখের উপর 8% ক্যালকুলেট করে নিলাম, ডিভাইডেড বাই 1 মাইনাস 0.30। স্যার এই 1 মাইনাস 0.30, এই 1টা ফর্মুলার, আর 0.30টা কোথা থেকে পেলাম, দেখো ওখানে স্মল ফর্মুলা কি লেখা রয়েছে, স্মল লেটারে টি, স্মল লেটার টি মানে হচ্ছে ট্যাক্স রেট। এখানে ট্যাক্স রেট দেওয়া ছিল 30%, কে 100 দিয়ে ডিভাইড করলে দেখো 0.30 পেয়ে গেলাম। এখান থেকে আমরা সলভ করলেই পেয়ে যাব অ্যান্সার 7। অ্যাপ্রক্স কেন লিখলাম, ফ্র্যাকশন ইগনোর করেছি তার জন্য অ্যাপ্রক্স লিখেছি। আশা কি বুঝতে পেরেছো? চলো দেখলে অঙ্কগুলো কেমন সোজা, শুধু ঘোরানো। প্রথম দিন যে অঙ্কটা করালাম একদম ইজি ছিল, আজকে দেখো একটা প্যাটার্ন করলাম সেটা একদম সোজা হলো। এবার চলে এসছে আমরা পরের সামসটা, সবাই ভালো করে একটু কোশ্চেনটা পড়ে নাও। দেখো চলে এসছে বোর্ডের মধ্যে, চলে এসছে কিন্তু 3 নম্বর সামস। কি লেখা রয়েছে, দ্য ফলোইং ডিটেলস রিলেটিং টু আ কোম্পানি আর গিভেন, সেলস পার অ্যানাম 1 lakhs units, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট দিয়ে দিয়েছে ₹90, ফিক্সড কস্ট ইনক্লুডিং ইন্টারেস্ট পার অ্যানাম দিয়ে দিয়েছে ₹18 lakhs, পিবি রেশিও দিয়ে দিয়েছে 25%, 10% ডিবেঞ্চার তার ভ্যালু দিয়ে দিয়েছে ₹30 lakhs, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ ₹10 ইচ, তারও ভ্যালু দিয়ে দিয়েছে ₹40 lakhs, কর্পোরেট ট্যাক্স রেট দিয়ে দিয়েছে 30%, ক্যালকুলেট করতে বলেছে ডল, ডিএফএল, ডিসিএল অ্যান্ড ইপিএস। স্যার ইপিএস মানে কি,
আর্নিং পার শেয়ার, ইপিএস মানে কি আর্নিং পার শেয়ার, ডল মানে কি ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিএফএল মানে কি ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিসিএল মানে কি ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ। দেখতে পেলাম এই অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। আমি কিন্তু তোমাদের যে সামসগুলো করাচ্ছি সেই সামসগুলো কিন্তু সবকটাই কম বেশি ইম্পর্টেন্ট। এবং দেখে নিই, চলো সলিউশনটা আমরা দেখে নিই চট করে। এই অঙ্কে সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া নেই। এই অঙ্কের ট্রিক জায়গা দেখো, অঙ্কটা কিন্তু হেভি ইজি, কিন্তু শুধু প্রশ্নটাকে জেনে নিতে পারলে যে কোথায় প্রশ্ন আছে সেই প্রশ্নটাকে জেনে, আমি প্রত্যেক স্টুডেন্টকে বলছি কারোর উপর ডিপেন্ডেবল হয়েও না, কোশ্চেনকে কোশ্চেন করো, কোশ্চেনকে কোশ্চেন করো, দেখবে উত্তর পেয়ে যাবে। তাহলে ফার্স্ট এই অঙ্কটা করতে গেলে আমার দরকার সেলস ভ্যালু, সেই সেলসের ইউনিট বলে দিয়েছে কিন্তু সেলসের সেই পার ইউনিট ভ্যালুটা বলে দেয়নি। কেন, সেলসের ইউনিটের সাথে যদি আমি সেলিং প্রাইস পার ইউনিটটা যদি মাল্টিপ্লাই করি তাহলে সেলস ভ্যালুটা পেয়ে যাব, সেটাই দেওয়া নেই। সেটা বার করার জন্যই তোমাকে পিভি রেশিও দিয়ে দিয়েছে। তাই দেখো পরিষ্কার, আমি বললাম না আমি যখন সলভ করব সেই সলভগুলো করবো যখন একদম ডিটেলসে করব, অর্থাৎ কোনো স্টুডেন্টের মধ্যে কোনো প্রশ্ন থাকতে দেব না। আবার বলছি, সেলিং প্রাইস পার ইউনিট, সেই সেলিং প্রাইস পার ইউনিট তার ফর্মুলা কি লিখেছি, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ডিভাইড বাই 1 মাইনাস পিভি রেশিও। এবার ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট কোশ্চেনে দিয়ে দিয়েছে ₹90 ডিভাইডেড বাই 1 মাইনাস পিভি রেশিও দিয়ে দিয়েছে 25%। ওটাকে আমি এইসব অঙ্কেতে যখনই পার্সেন্ট থাকবে সেটাকে কিন্তু আমরা এইভাবে 25% বলে দিয়েছি, তাই 25 ডিভাইডেড বাই 100 করে 0.25 করে নিয়েছি। এখান থেকে সলভ করে আমরা পেয়ে গেছি সেলিং প্রাইস পার ইউনিট ₹120। সেলিং প্রাইস পার ইউনিট যখন পেয়ে গেছি আমাদের কিন্তু অর্ধেক কোশ্চেনটা এখানেই সলভ হয়ে গেল। সেকেন্ড প্রশ্ন হচ্ছে ফিক্সড কস্ট দেওয়া রয়েছে কোশ্চেনে। সেকেন্ড প্রশ্ন দেখো, ভালো করে তাকিয়ে দেখো, ফিক্সড কস্ট কোশ্চেনে কিন্তু দেওয়া ছিল ফিক্সড কস্ট ইনক্লুডিং ইন্টারেস্ট পার অ্যানাম, তার মানে ফিক্সড কস্ট এবং ইন্টারেস্ট একসাথে মিশিয়ে দিয়েছে। তো আমাকে কি করতে হবে, একটু সেপারেট করে নিতে হবে, একটু আলাদা করে নিতে হবে, তাই তো একটু আলাদা করে নিতে হবে। তাই আমরা কি করছি, ফিক্সড কস্ট বার করছি। তো ফিক্সড কস্ট আছে টোটাল বলে যে ফিক্সড কস্টের ভিতর ইন্টারেস্ট ঢুকে রয়েছে, নিয়ে সব কিছু মিলিয়ে অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে 18 লাখ টাকা, 18 lakhs। তার থেকে মাইনাস করছি, দেখো কোশ্চেনের মধ্যে তাকিয়ে দেখো, কোশ্চেনে কিন্তু অলরেডি আমাদের ডিবেঞ্চার দিয়ে দিয়েছে অ্যামাউন্ট ₹30 lakhs, এবং তার পাশে দেখো 10% ডিবেঞ্চারের রেটটা দিয়ে দিয়েছে ইন্টারেস্টের। তাহলে আমি 30 lakhs-এর উপর 10% ক্যালকুলেট করলে আমরা ডিবেঞ্চার ইন্টারেস্টটা পেয়ে যাব। সেটাই যদি আমি এই টোটাল 18 lakhs থেকে যদি আমি মাইনাস করি তাহলে ফের যেটা পাবো সেটাই হচ্ছে ফিক্সড কস্ট। পেয়ে গেলাম, কিছুই নেই অঙ্কটার মধ্যে। আবার বলছি সবাইকে, কিছু নেই, একদম ভয় পাওয়ার কিচ্ছু দরকার নেই। হয়ে গেল ফিক্সড কস্ট। এবার আমরা ইনকাম স্টেটমেন্ট বানিয়ে ফেলবো। আমি কি বললাম, সেলস পেয়ে গেছি মানেই, সেলসের পার ইউনিট পেয়ে গেছি মানেই আমি আরামসে সেলস পেয়ে যাব। তাই দেখো সেলস লিখে দিয়েছি 1 লাখ ইউনিট কোশ্চেনে বলে দিয়েছিল, আর ₹120 আমরা এইসবে বার করেছি। তাহলে 1 lakhs ইন্টু ₹120 মাল্টিপ্লাই করলেই দেখো আমরা পেয়ে গেলাম সেলসের ভ্যালু। তার থেকে লেস করছি ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট জানি, আর আমি প্রথম দিনও বলে দিয়েছি ভ্যারিয়েবল কস্ট সবসময় সেলসের ইউনিটের উপর ক্যালকুলেট করতে হয়। তাহলে সেলসের ইউনিট ইন্টু ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট মাল্টিপ্লাই করলেই পেয়ে গেলাম আমরা ভ্যারিয়েবল কস্ট। এবার সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট মাইনাস করলেই আমরা পেয়ে যাব কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট মাইনাস করলে এক্ষুনি আমরা বার করলাম ফিক্সড কস্ট, সেই ফিক্সড কস্ট মাইনাস করলেই আমরা পেয়ে যাব ইবিআইটি। এবার ইবিআইটি থেকে লেস করব ইন্টারেস্ট। এই কিছুক্ষণ আগে ইন্টারেস্ট আমরা আলাদাভাবে সেপারেট করে নিলাম 30 লাখের উপর 10%, সেই ইন্টারেস্টটা মাইনাস করলাম, করে পেয়ে গেলাম আমরা ইবিটি। ইবিটি থেকে লেস করব ট্যাক্স, ট্যাক্স রেট কোশ্চেনে বলে দিয়েছি @30%। তাহলে আমাদের সামনে 12 lakhs দেখতে পাচ্ছ ইবিটি, সেই ইবিটির উপর ট্যাক্স ক্যালকুলেট করতে হয়। তাহলে সেই ইবিটির উপর ট্যাক্স 30% ক্যালকুলেট করে নিলাম, করে 3,60,000 বেরোলো, মানে 3,60,000 বেরোলো। মাইনাস করার পর যেটা বেরোলো সেটাকে বলা হচ্ছে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। ইনকাম স্টেটমেন্ট পুরো প্রেজেন্ট হয়ে গেছে। এবারে ইনকাম স্টেটমেন্টের উপর দাঁড়িয়ে দেখো এক একটা ফর্মুলা আমরা ইউজ করব, চলো দেখে নিই চট করে। প্রথমে চলে আসছি ডল, তাহলে ডলের ইকুয়ালস টু ফর্মুলা কি, ডল কন্ট্রিবিউশন ডিভাইড বাই ইবিআইটি। দেখো ইনকাম স্টেটমেন্ট থেকে কন্ট্রিবিউশন জানি, ইবিআইটি জানি, পেয়ে গেলাম। এবার চলে আসছি ডিএফএল, ডিএফএল এর ফর্মুলা কিন্তু দেখো ইবিআইটি ডিভাইড বাই ইবিটি। স্যার এক্ষুনি আগে যে অঙ্কটা করালেন সেই অঙ্কে এই ফর্মুলাটা ফেললেন না কেন? আমি বলে দিয়েছি যদি কোনো অঙ্কে প্রেফারেন্স শেয়ারসের উপর ডিভিডেন্ড থাকে তাহলে সেই অঙ্কে কিন্তু ডিএফএল এর ফর্মুলা ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি ফেললে চলবে না।
বুঝতে পারলাম? যদি প্রেফারেন্স ডিভিডেন্ড থাকে সেখানে ডিএফএল বার করতে দিলে আমরা কিন্তু ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তখন কিন্তু ওই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি মাইনাস ডিপি ডিভাইড বাই 1 মাইনাস টি। ওই ফর্মুলা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে যদি প্রেফারেন্স শেয়ারের উপর ডিভিডেন্ড থাকে। আর যদি প্রেফারেন্স শেয়ার গল্পটাই যদি না থাকে, গল্প সবই অল্প অল্প, তাই নয় কি? যদি প্রেফারেন্স শেয়ারের গল্পটাই যদি না থাকে তাহলে একদম সিধে ফর্মুলা ফেলে দেবো ইবিআইটি ডিভাইড বাই ইবিটি, অত একদম জটিল করতে যাব না। ডিএফএল পেয়ে গেলাম। এবার আমি কি বললাম, যদি একটাই হুমকে ডল এবং ডিএফএল দুটোই বার করতে বলে তাহলে কি করব, জাস্ট ডল আর ডিএফএল বার করে নেবো। তারপর সেই অঙ্কে যদি আমাকে ডিসিএল বার করতে বলে তাহলে সেই ডল আর ডিএফএল কে মাল্টিপ্লাই করে দিলেই আমরা পেয়ে যাব ডিসিএল, সবচেয়ে সোজা ফর্মুলা ডিসিএল এর। ক্লিয়ার? এবার চলে আসছি ইপিএস। তাহলে ডল হয়ে গেল, ডিএফএল হয়ে গেল, ডিসিএল হয়ে গেল। এবার চলে আসছি ইপিএস। ইপিএস এর ফর্মুলা হচ্ছে ইএটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস। সরি, ইএটি কি ফুল ফর্ম বলে দিয়েছি, আর্নিং আফটার ট্যাক্স, একদম ডে 1 ক্লাস আমি পরিষ্কার বলে দিয়েছি। আমি আবার বলেছি যে আমার প্রোফর্মা এবং ফর্মুলা যদি থাকে অঙ্কটা প্রেজেন্ট করতে খুব সুবিধা হবে। তাহলে ইপিএস ইকুয়ালস টু ইএটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস। এবার ইএটি আমরা ইনকাম স্টেটমেন্টে বার করে নিয়েছি, আর নাম্বার অফ শেয়ারস কোশ্চেনে আমাদের দেওয়া ছিল, সেখান থেকে আমরা ডিভাইড করলেই পেয়ে গেলাম ইপিএস। তাহলে বলতে পারলাম ইপিএস কি করে পেলো? স্যার নাম্বার অফ শেয়ারস তো কোশ্চেনে দেওয়া নেই স্যার, নাম্বার অফ শেয়ারস তো কোশ্চেনে 4 লাখ দেওয়া নেই স্যার, কোথা থেকে পেলেন? দেখো কোশ্চেনে তাকিয়ে দেখো, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ ₹10 ইচ, ভ্যালুটা বলে দিয়েছে টোটাল ₹40 lakhs। এবার ₹40 lakhsকে যদি ₹10 ইচ দিয়ে যদি ডিভাইড করি, যেটা পাবো সেটাই হচ্ছে কি নাম্বার অফ শেয়ারস। আর সিধে ফর্মুলা ফেলে দিলাম ইএটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস, করলে আমরা ইপিএস পেয়ে গেলাম। আশা রাখি বুঝতে পেরেছো সবাই। চলো আবার পরের অঙ্কটা দেখে নিই, কারণ আমাদের ক্লাস হবে ঝড়ের মতন মন দিয়ে করব। দেন 4 নম্বর অঙ্ক দেখো, এক একটা প্যাটার্নের অঙ্ক দেখাচ্ছি। দেখো 4 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ কিন্তু, সিইউ বিকম অনার্স 2010। স্যার আপনি যে অঙ্কগুলো করছেন খুব সোজা সোজা, না এগুলো ইয়ারের অঙ্ক, তোমরা নিজেরাই কিন্তু চোখের মধ্যে দেখে নাও, চোখ দিয়ে দেখে নাও ভালো করে, তোমরা বোর্ডের মধ্যে দেখে নাও চোখ দিয়ে ভালো করে। এটা মজা করলাম, চোখের মধ্যে দেখে নাও, ওটা বোর্ডের মধ্যে দেখে নাও। ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম অনার্স 2010-এ এসছে। কি বলেছে? দ্য ফলোইং ইনফরমেশন হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য ইনকাম স্টেটমেন্ট অফ এক্স লিমিটেড। ফিক্স অপারেটিং এক্সপেন্সেস ₹1200 টাকা, ফিক্সড ফিনান্সিয়াল চার্জেস বলেছে ₹600 টাকা, ইবিটি বলে দিয়েছে ₹400 টাকা। ক্যালকুলেট পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন ইপিএস ইফ সেলস ইনক্রিজ বাই 10%। দেখতে পাচ্ছ অনার্সের সামস। চলো সলিউশনটা দেখে নিই। আমি কি বলেছি, পুরো সামসটা ইনকাম স্টেটমেন্টের উপর দাঁড়িয়ে, তাই তো? তাই পুরো সামসটা ইনকাম স্টেটমেন্টের উপর দাঁড়িয়ে একটা কথা মাথায় রেখো, শক্ত করো তুলে ধরো, মানে মনটাকে শক্ত করো আর পরিস্থিতির চাপ থেকে তুলে ধরো। চলো ইনকাম স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, ইবিটি 400 দেওয়া রয়েছে, অ্যাড ফিক্সড ফিনান্সিয়াল চার্জেস অ্যাড করলাম, করে পেলাম ইবিআইটি, এর সাথে অ্যাড করলাম ফিক্সড অপারেটিং এক্সপেন্সেস, করে বেরোলাম কন্ট্রিবিউশন, করে বেরোলো কন্ট্রিবিউশন। স্যার উল্টো কেন করলেন? না এই অঙ্কে কন্ট্রিবিউশনটা দেওয়া ছিল না, তাই দেখো একটু ব্যাক ক্যালকুলেশন করলাম, যেগুলো যেগুলো লেস করা হয়েছিল সেগুলো কিন্তু অ্যাড করলাম। শুধু তাই না, আমরা কিন্তু ইবিটি থেকে অঙ্ক করা শুরু করলাম। দেখো কন্ট্রিবিউশন পেয়ে গেলাম। এবার একটা ডিসিএল এর ফর্মুলা আছে, ডিসিএল ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস। আমার দেখো প্রোফর্মা ফর্মুলাটা দেওয়া রয়েছে, আমার ডে 1 ক্লাসটা দেখবে, সেখানে আমি পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়েছি। এবার ফর্মুলা ফেললাম, তাহলে ডিসিএল ইকুয়ালস টু, ঠিক আছে, তাহলে ডিসিএল এর আরেকটা ফর্মুলা আমরা কি জানি, কন্ট্রিবিউশন ডিভাইড বাই ইবিটি। তাহলে সেই জায়গায় কন্ট্রিবিউশন পেয়ে গেছি, ইবিটি পেয়ে গেছি, আর কোশ্চেনে পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস বলে দিয়েছে 10%। তাহলে এখান থেকে যদি আমরা সলিউশন করি, তাহলে কি পাবো, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস কত, 55%। তাহলে কোশ্চেনে বলে দিয়েছে যে ইফ সেলস চেঞ্জেস বাই 10%, যদি 10% সেলস চেঞ্জেস হয় তাহলে ইপিএস কতটা চেঞ্জ হবে, তাহলে ইপিএস চেঞ্জ হবে 55%। বুঝতে পারলাম? অনার্সের অঙ্ক সবাই বলে খুব টাফ স্যার। বুদ্ধি থাকলে কখনো ঘর জামাই থাকতে হয় না বস, বুদ্ধি থাকলে কখনো ঘর জামাই থাকতে হয় না। জাস্ট কোশ্চেনটাকে যদি তোমরা ভালো করে চিনে নাও তাহলে দেখবে অঙ্কটা করতে খুব কম সময় লাগবে আর অঙ্কটা খুব সহজ লাগবে। আশা রাখি বুঝতে পেরেছো সবাই।
একদম ক্লিয়ারভাবে তোমাদের সমস্ত প্রশ্নগুলোকে ক্লিয়ার করে দিলাম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আশা রাখি সবার। যাই হোক, যদি ভালো লাগে আমার এই ক্লাসটা অবশ্যই কিন্তু বন্ধুদের প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর নিশ্চয়ই একটা কথা মাথায় রেখো, বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, কারণ নতুন যদি এই ক্লাসগুলো যখন আমরা নিয়ে আসবো তখন তোমরা তার ইনফরমেশানগুলো পাবে। আর থ্যাংক ইউ স্টুডেন্ট।